রচনা স্তব্ধ আজ হারাইছে ভাষা, মিটে গেছে জীবনের সব স্বপ্ন আশা। স্বার্থে ভরায় সংসার কষায় খানার মতো, সর্বাঙ্গে শুধু দগ্ধকে ঘা, সৃষ্টি হয়েছে ক্ষত। সেই ক্ষতস্থানে সান্ত্বনার প্রলেপ দিতে যে ছিল, তাকেও হারিয়ে ফেলেছি ওই চক্রান্তকারীদের স্বার্থ সমুদ্রে। মিথ্যে কলঙ্কের অপবাদ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তবু আমি বেঁচে আছি সেই দিনটার অপেক্ষায়, যেদিন আমার রত্ন আমার কাছে ফিরে আসবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। সেদিন আমি ওদের বুঝিয়ে দেবো আমার বড় খোকা আর বড় বৌমার সংসার বেশ পরিপাটি করে মনের মতো করে গুছিয়ে দে। ও মা, পান খায় না লোকটা খায়। তুমি এখানে আর ছাড়টা পারি, আমি তোমাকে হন্যে হয়ে সঙ্গে করে দড়িটা এনেছো তো কিনলি? হ্যাঁ দড়ি। দড়ি না হলে এই স্বামী নামক গরুটাকে বাঁধবে কি দিয়ে? ছেলে বউকে হাত করে আমাকে তো একটা জড় পদার্থে পরিণত করেছো। আমি জ্বরে বেহুশ হয়ে পড়েছিলাম, সামান্য একটু ওষুধ তো দূরের কথা, একটা সেবা যত্নটুকু। মাথাটা ঘুরছে, মনে হচ্ছে জ্বরটা যেন আরো আসছে। ও মা, পান খায় না লোকটা খায়, গাটের ভয়ে জ্বর আসছে। শোনো, তোমার এই বজ্রুকে আমি বুঝি। আশালতা ছেলে বউয়ের কাছে ছোট হতে পারবে না, তাই বলছি। তোমাকে আর বলতে হবে না আশালতা, তোমাকে আর কিছুই বলতে হবে না। তোমার না বলা কথাটা বুঝে বাজারের ব্যাগটা হাতে নিয়ে এই বাড়ির বৃদ্ধ চাকর এখনই বাজারে যাচ্ছে। চাকর ছাড়ার কি? ছোট বৌমা ছিল এ বাড়ির ঝি, তাকে তাড়িয়ে আমাকে দিয়ে যখন সব কাজ করাচ্ছ, তখন তো আমি চাকরি। তাই চাকরের মতো বলছি, দুবেলা দুমুঠো কেনার জন্য শুধু বাজার হাট কেন, আজ থেকে জল তোলা, রান্না করা সব কাজেই আমি করব। আর ঈশ্বরকে ডেকে ডেকে বলবো, ওগো ঈশ্বর, তুমি এদের বিচার করো ঠাকুর, তুমি এদের বিচার করো। স্বপ্নের মতো যে সব কৃতজ্ঞ বেঈমানরা বড় লোকের মেয়েকে ঘরে এনে শাশুড়ির যুক্তিতে ভর্তি বধূকে ঠেলে দেয় নরকের অন্ধকারে, এই সংসারে তোমার মতো লজ্জার বাঘিনী শাশুড়ি যারা ভুলে যায় মর্তৃত্বের কথা, এই বিশ্ব স্বামীর কথা, এমনকি কন্যা সোনা পুত্রবধূর নামে অপবাদ তুলতে দ্বিধাবোধ করে না, তাদের তুমি বুঝিয়ে দিও ঠাকুর, তাদের তুমি। জল কেটে যেমন তো ভাগ করা যায় না, তেমন বাপ আর মেয়ের সম্পর্ক কেউ কোনোদিন মুছে দিতে পারে না, কেউ কোনোদিন মুছে দিতে পারে না, কেউ কোনোদিন। ছোট বই চাকরি পাবো, 50,000 টাকা আগাম পেয়েছি। স্বপ্ন আমাকে বলে দিয়েছে আমার জন্য একটা আলাদা করে কালার টিভি আর ফ্রিজ কিনে দেবে। তাই তো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এবার বড় খোকা আর বড় বৌমা ফিরে এলে আমি মানে এখন কি বলি, ফোন করলাম, ভাবলাম জমবে,
কিন্তু এই যে 60 বছরের এবার আপেল সুন্দরী। এই, বিড়বিড় করে কি বকছিস? ভালোভাবে পরিচয় দিবি, না ঝাঁটা ধরবো। আতে আতে সুন্দরী আমার ভিতরে তো ফরস বল খাই না দেখতে খাই, এই মুখ পোড়া ড্যাংরা বলে কি? কত কত আতা করে এতে দিলাম, কিন্তু এখানে আমার সব কথা দম হয়ে গেছে। ট্যাবলেট ট্যাবলেট সালা ট্যাবলেটে কি আমার সবচেয়ে ডুবলেট হয়ে গেছে, কিন্তু এখন করে এসে যখন গেছি একটা চান্স লাগাওই। আচ্ছা কৃষ্ণ জগন্নাথ খালি আছে কিসের সিট? সেই যে ফোনে দিয়েছিলাম কইয়ে ও মা, পান খাই না দেখতে খাই, তা আগে বলবি তো বাবু। এই, তুমি আমাকে একটু আগে ফোন করেছিলে? করেছিলাম মানে সবে শুরু করেছিলাম, হঠাৎ লাইন এলো কেটে, তাই এলাম চলে হেঁটে। কি দুর্ভাগ্য ও কল্যাণ, কেনে হাঁটা করালি রে, এই যে 60 বছরের যুবতী আরে কাঁদছে কেন? কেন কি আগে যে উইতে মেরেছিলাম, যার সঙ্গে এই ফোনে কথা হয়েছে সেটা কম বয়সের যুবতী। তার মানে? কত জায়গায় কত টানতেই লাগলো, ফল ছাড়া নিলে নিলে লেপ হয়ে গেল, তাই কান্তি। আলো ভাবছি আবার এখানে হবে তো। আরে হবে মানে 100 বার। কেন? এই বাড়িতে খুব দরকার। তোমার নামটা কি? আমার নাম আমার কি নাম? আর তোমার যেমন নামই হোক, আমার কাজ নিয়ে কথা। এই শোনো, আজ থেকে আমি যা বলবো তাই করবে, তাই শুনবে। তোমার জন্যই তো আতা, পাই যদি একটু ভালোবাসা। পাবে, ভালোবাসা অবশ্যই পাবে। এখন নাও তো, আমার পাটা টিপে দাও। আরে পা টিপে দাও। আরে মোড়া, কি বললি? কি বললি অনর্থ? এবার বলে দ্রুত হব, কাকির ঘরে জন্ম লব, কলকি করে ছড়ায় ছড়ায়,
কি আমি আশালতা দেবী আর আমার সঙ্গে কিনা একটা হাঁটুর বসে ছাড়বো না। আজ আমি আমি কত করবো কি করবি কি করবি শুনি কি করবো কি করবো কি করবো কি করবো আমি শুধু একটা আগে পেলে আমার মতো আর প্রত্যেকে বলবো কেমন লাগে আজকে ছেলে বইয়ের দয়ায় আমি একটু সেজে গুজে আছি। তাছাড়া বয়সটাও তো আমার আর তেমন হয়নি। দুঃখটা শেষ, পুরোটা তো জানতে বলা হয়নি। এখন কি করি? খাই না, ভোক্তা খেতে খেতে সংসারের কাজকর্ম ভুলে গেছেন? কেন বৌমা? তোমার বৌমা তো ঠিকই বলেছে মা, ছোট বউ যখন বাড়িতে নেই তখন এই বাড়ির সমস্ত কাজকর্ম তোমাকেই করতে হবে। কি বলছিস খোকা? ঠিকই বলছি। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো আজ সোহেলির জন্মদিন, অথচ এই বাড়ি করে কি অবস্থা। যান তাড়াতাড়ি কাপড় ছেড়ে কাজকর্ম কমপ্লিট করুন আর রান্না বান্না করুন, নাহলে বন্ধু বান্ধব সোসাইটির কাছে আমার মাথা হেড হয়ে যাবে। না কইলি না, আমি থাকতে তোমার মতো আমি কিছুতেই হেড হতে দেবো না। প্রয়োজনে বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে আমি তোমাকে নিয়ে অন্য ফ্ল্যাটে চলে যাবো। শোনো মা, আজ আমি তো পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি, আমার খাড়ে বসে খেতে গেলে এই সংসারের কাজ তোমাকেই করতে হবে। তুই আমাকে খাওয়ার কথা দিতে পারবি খোকা? ওরে, আমি না তোর মা, সন্তানের কাছে মায়ের কি পাওনা? শাশুড়ির কাছে বৌমার পাওনা যদি কলঙ্ক হতে পারে তাহলে সন্তানের কাছে তোমার মতো মা আর কি পেতে পারে? ওর বাবা ঠিক সেই আজকের দিনটার অপেক্ষাতেই ছিল, যেদিন স্বার্থের রথচক্র ধরে ডাইনি মায়ের বুকটাকে ভেঙে চৌচির করে দেবে। সেই দিন আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলবো, ঈশ্বর সত্যি তুমি আছো দয়াময়, সত্যি তুমি আছো। বাবা, তুমি আজ আমাকে এমন করে বলছো? আমিও বলছি আশালতা, আমিও বলছি এ হবে আমি জানতাম। দুঃখ করে কি লাভ? বাবা হলো কেনা গোলাম, শ্বশুরের পায়ে হাজার সেলাম। অঙ্ক মিলবে কি? মা হয়েছে ঝি। বাবা, আমাকে বাবা বলে ডাকবি না। যে সন্তান বাবাকে দিয়ে চাকরের কাজ করায়, বইয়ের মনোরঞ্জন করাতে, গর্ভধারিণী মাকে জীবিত করাতে যার বিবেকে বাঁধে না, যেমন সন্তানের বাবা হতে আমি চাই না। এই, তোমরা যখন চাও না তখন আমিও চাই না তোমাদের সাথে সম্পর্ক রাখতে। আজই আমি একটা বোঝাপড়া করতে চাই। হ্যাঁ, বোঝাপড়া। কুয়েলি আমার জীবনে ভাগ্য লক্ষ্মী, ওকে অসুই করে আমি তোমাদের বোঝা কিছুতেই জানতে পারবো না। এসো কুয়েলি। আমার সঙ্গে তুই বোঝাপড়াটা কর স্বপ্ন। যে 50,000 টাকার লোভে তোর আর তোর শ্বশুরের কথায় ছোট বৌমাকে আমি চাকরিতে পাঠিয়েছি। সেই টাকা ফেরত দিয়ে কি করবে? ওই ছোট বউকে এই সংসারে ফিরিয়ে আনবে। মনে রেখো, ওই নারী নিকেতনে যে একবার যায় আর এই সমাজে ফিরে আসে না। তাছাড়া যে কারণে, যে প্রপার্টির জন্য তোমাকে বধ করে আমি রত্নের উত্তরে কাজলকে সরিয়েছি, সে কাজ আমার কমপ্লিট। মানে রায়চৌধুরীর বাড়ির সমস্ত প্রপার্টি এখন আমার স্বপ্নের নামে। অতএব আমি আপনাদের 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে বাড়ি থেকে চলে না গেলে ধাক্কা দিয়ে বের করে বাধ্য হব। আশালতা, আশালতা, তোটা আনবো। আশালতার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি অনেক প্রযুক্তিতে সংসারের কত বড় সর্বনাশ। অনেক কুমন্ত্রণাতে
ঈশ্বরিক্ত সাজাবে ঘরের লক্ষ্মীকে শয়তানদের চক্রব্যূহ থেকে উদ্ধার করে এনে ওই উগ্র আধুনিকাকে বুঝিয়ে দেব লক্ষ্মীর ঝাঁপি কখনো অলক্ষ্মীর হাতে মানায় না, মানাতে পারে না, মানাতে পারে না। এই সাজ কোনো পল্লী বধূর ওকে মানায় না। তবু ওরা আমাকে জোর করে আমার এই দেহটাকে নিত্য নতুন খদ্দের সামনে তুলে ধরে কেরানি সাজাতে বাধ্য করেছে। কি অপূর্ব ভাগ্য লিপি আমার। রায় চৌধুরী বাড়ির ছোট বউ আর পতিতা পল্লীর দেহ পশারি। কাঞ্চে সালি কাঞ্চে এই যে কচিকালে ফালতু ফালতু চোখের জল ফেলে কিলাম এইখানে এইখানে সারা তোমার চোখের জলের কোনো দাম নেই। জানি আর জানি বলেই তো বুক ফেটে কান্না বেরিয়ে আসছে। কটা দিন অনেকগুলো বাবুর হাত থেকে নিজের শরীরটাকে রক্ষা করেছি। আর বুঝি তা পারবো না, আর বুঝি তা বুঝতে যখন পেরেছো তখন তো ফালতু ফালতু কান্না কিসের? আমি তো ভাবি যে আমি কাঁদবো না, নিজেকে আমি শক্ত করবো, কিন্তু জানি না গো আমার এই বুকটা থেকে এমন করে কান্না বেরিয়ে আসে আমি বুঝতে পারি না। এমন কান্না প্রথম প্রথম সবাই কাঁদে, তারপর আস্তে আস্তে সব সয়ে যায়, সব ভুলে যায়। সইতে তো আমিও চাইবো, কিন্তু যখনই মনে পড়ে যায় ওই শয়তান গোস্বামী আমার স্বামীকে খুন করে আমার শীতের সিঁদুর মুছে দিয়েছে। স্বপন, এখনো স্বপন দেখছো? স্বপন, আরে এরকম স্বপন তো সামলালো সারা কত দেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত সারা বেঁধে মন সত্য সব কিছু বিকে দিয়ে আমি সারা হয়ে গেলাম ইয়ে পাড়ার দালাল। আর তাই তোমাকে বলছি এখানকার আর বাকি 10টা মেয়েদের মতো নেই, তুমিও নিজের জীবনটাকে উপভোগ করো আর রোজগার করো মুঠো মুঠো টাকা। সেই টাকা দিয়ে আমি মানে টাকা? এই পৃথিবীতে টাকাই তো সব থেকে বড়, তাই না প্রতীক? 100 ভাগ। আরে টাকা সামনে সারা দুনিয়ায় অনেক কিছুই করা যায়। ওই সারা যেমন করছে এই সারা পল্লাদ তোর স্বামী। স্বামী? হ্যাঁ, টাকার জন্য আইন নিয়ে সারা ছিনিমিনি খেলছে, বরবাদ করে দিচ্ছে এক একটা জীবন, এক একটা সংসার। প্রতীক, আমি শালা চম্পাকে বোন বলে ডেকেছি, অথচ ওই শয়তানটা শালা তার জিন্দেগিটা বরবাদ করতে উঠে পড়ে লেগেছে। অভাগিনী চম্পার চোখের জল আমাকে পাগল করে তুলেছে। তাই তো টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। বুঝলাম প্রতীক বাবু, আরে টাকা তো সারা সবার জীবনে দরকার, কিন্তু এত টাকা দিয়ে তুমি সারা কি করবে? লড়াই করবো। হ্যাঁ, সারা ক্ষমতার লড়াই। চম্পার জন্য আমি ওই আদালতে দাঁড়াবো, ওর সুন্দর জীবনটার জন্য কে দায়ী তার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে সব হিসাব সালা আমি আদায় করে নেব। সামলাও। আসলে প্রতীক বাবু, এই সামলালকে সালাই তুমি আসলে সামলাও। নিজের জীবনের হিসাব নিজেই ভালোভাবে জানি না, সে কিনা করবে অন্য আরেকজনের জীবনের হিসাব। সামলাও। এই সামলালকে তুমি চোখ দেখিও না প্রতীক বাবু, নইলে কিন্তু সারা তোমাকে বড্ড পস্তাতে হবে। হ্যাঁ, বেশি লাফালাফি করে ওই মিস্টার গোস্বামীর পেছনে একদম লাগতে যেও না, নইলে কিন্তু সারা বড্ড তাড়াতাড়ি মিলে যাবে ওই স্বর্গের পরেশ
স্টেশনের টিকিট। স্বর্গের পরে স্টেশনের টিকিট। তুমি জানো না সামলাল, এই প্রতীক শালা ইচ্ছা করলেই ওই শালা সব কথা বাদ দাও। আবার শালা জন্মেছে যখন, মরবো তো শালা একদিন, তার জন্যে তুমি না ভাবলেও একজন কিন্তু পাবে তোমার কথা। রজনী রজনী। হ্যাঁ, নিষিদ্ধ পল্লীর আর এক পতিতা। এখানে এসে ওর কথাবার্তা শুনে যা বুঝেছি, সে মনে মনে হয়তো তোমাকে ভালোবাসে। না, বলবে না, ওই ভালোবাসার কথাটা আমার সামনে বলবে না। ওই ভালোবাসা শব্দটাকে আমি সারা ঘৃণা করি। প্রতীকত একদিন ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, ভালোবেসেছিল এক ধনীর মেয়েকে, কিন্তু সে যখন জানতে পারলো আমার কোনো জন্মের পরিচয় নেই, তখন সে আমার ভালোবাসাকে দু পায়ে দোলে পিছিয়ে চুড়ে ফেলে দিল ওই প্রতিটা পল্লীর অন্ধকারে। জন্ম দিল এই বেগুন বাবুতে। আমারও তো আবার নতুন করে জন্ম হলো এই নিষিদ্ধ পল্লীতে। যে নারী এই হাত দুটো দিয়ে শ্বশুরের ভিটেতে সন্ধ্যা প্রদীপ জ্বালতো, স্বামী শ্বশুরের মঙ্গল কামনা করতো, একটা জীবন্ত শয়তান তার সেই স্বপ্ন আশা সব টুকরো টুকরো করে দিয়েছে। এমনকি তার স্বামীকে পর্যন্ত খুন করে টাকার লোভে ভাসুর ঠাকুর আমার শাশুড়ি মা আমাকে ঠেলে দিয়েছে এই নিষিদ্ধ পল্লীতে। যে সমাজে আমার ওই ভাসুরের মতো, আমার শাশুড়ির মতো, আমার শাশুড়ির মতো সমস্ত লোকেরা থাকে, আমার মতো ঘরের বউকে দেহ প্রসারিণী করতে পাঠিয়ে দেয়, তাদের মতো মেয়েকে চম্পার মতো মেয়েদের কলঙ্কিনী শাস্তি হয়। সেই সমাজের বুকে তোমার মতো মাত্র একটা প্রতীক কি করবে তুমি বলতে পারো? কাজল রজনীর মতো হাজার হাজার মেয়ে কামনার মহাসিন্ধুতে তলিয়ে যাবে, জন্ম নেবে তোমার মতো লাখো লাখো প্রতীক। তারা চিৎকার করে জানতে চাইবে, বলে দাও কি আমার বাবা, কে আমার বাবা, কে আমার জন্ম পরিচয়, বলে দাও, বলে দাও। আমি দেব তাদের প্রশ্নের উত্তর, আমি দেব তাদের ভালোবাসা। আমি প্রতীক যেমন তার মায়ের ভালোবাসাকে হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমার মতো অভিশপ্ত জীবন নিয়ে এই পৃথিবীতে কেউ না আছে। তার জন্যই তো এই পাপপুরীতে কোনো নারীকে কাঁদতে দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। মায়ের কথা মনে পড়লেই বিবেকটা শালা আমার বিদ্রোহ করে ওঠে। আমার মাও হয়তো এমনি ভাবে, তাই তো শালা নিজেকে সামাল দিতে আমি মদ খাই, নেশা করি, ভুলে থাকতে চাই আমার ভিতরে যন্ত্রণা। কিন্তু আমার যন্ত্রণা আমি কি দিয়ে ভুলবো বলতে পারো? সবার ব্যথা আমি যে শুধু সব সময় চটপট করে মরছি, সব সময় আমার ভেতরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাই তোমার মতো আজ থেকে আমিও না, আমি তোমাকে মদ খেতে দেবো না কাজল, মদ খেতে দেবো না। কেন দেবে না পতি? এতে যন্ত্রণা কমে না কাজল, যন্ত্রণা আরো বাড়ে। তাহলে তুমি মদ খাও কেন? আরো সারা
বেশি করে খাবো। আর তাতে শালা তুমি যদি বাধা দাও তাহলে তোমাকে আমি পারবো না। সত্যি? কেন পারবে না বলতে? কেন পারবে না? শাসন যদি আমাকে করতে না পারো তাহলে ভালোবাসা দিয়ে কেন আমার পাশে দাঁড়াতে পারবে না বলো? আমি এক বারাঙ্গনা, আমি দেহ প্রসারিণী বলে। জবাব দাও প্রতীক, জবাব দাও, জবাব দাও, জবাব দাও। তুমি আমাকে দুর্বল করে দিও না কাজল। প্রতীক, প্রতীক ছাড়া তোমার পাশে দাঁড়াবে, অসহায় অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে দেখাবে নতুন দিনের আলো। আর সেই আলো জ্বালাতে চোখের জল নয় কাজল, চাই আগুন। নারী রূপে নয়, তোমাকে দেখতে চাই আমি নাগিনীর মূর্তিতে। তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো প্রতীক, তুমি ঠিক বলেছো। চোখের জল নয়, চোখের জলকে এবার আগুন করে দিয়ে। কিন্তু আমার আমারই কি হলো? ওই প্রতীককে আমি মনে মনে ভালোবেসে না, না এ হয় না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। না, আমি কিছু চাই দেবো না, কিছু দেয় না। তোমাকে আমি এখানে দেখবো, এই যে আমি ভাবতেও পারছি না। যা ভাবা যায় না তাই তো মাঝে মাঝে জীবনে ঘটে যায়, আর সেইভাবে আমার জীবনেও ঘটে গেছে একটা ভাই। আর জীবনে এমন ঘটবে এই যে আমিও ভাবতে পারিনি। রাঙা বৌদি অনিচ্ছাকৃত নিরীহ সেপাইকে খুন করে আমি লোকের থেকে পালিয়ে ফেরার হয়েছি। একটা ভাই আজ গায়ের দিকে যাবো বলে পা বাড়িয়েছিল, হঠাৎ পুলিশের তাড়াকে এখানে ঘরে ঢুকে পড়েছে। কিন্তু এখানে কিভাবে এলে? যেভাবে তুমি শয়তানদের কাছে, শয়তানের ফাঁদে তুমি বলি হয়েছো, আমিও ঠিক একইভাবে। ওই পুলিশ আসছে, তুমি পালাও, তুমি পালাও, ভেতরে দরজা দিয়ে আমার পালানোর জায়গা আছে, তুমি পালাও। আচ্ছা, তুমি পালাও। যাচ্ছি যাচ্ছি, তবে জেনে রাখো বাস, তবে জেনে রাখো রাঙা বৌদি, আমি চিন্তা থাকতে ওই শয়তানটা কিছুতেই রেহাই পাবে না, কিছুতেই না, কিছুতেই না। শুধু তুমি এখানে একটা ভাই, শুধু শুধু তুমি একা নয় আক্তার ভাই, আমি ওদের। কিন্তু পুলিশের হাত থেকে আক্তার ভাইকে বাঁচাতে পারবো তো? পারবে না। আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। তুমি তুমি পাপড়ি খেলা আপনি মেলা আগুন আগুন কখন তোমাদের মতো নোংরা আসবে সেই অপেক্ষাতে আমি রয়েছি। আচ্ছা, একটু আগে একজন যুবক পুলিশের তাড়া খেয়ে এই ঘরের মধ্যে ঢুকেছে, দেখেছো? দেখেছো তাকে? দেখেছি। কোথায়? কোথায় সে? এই তো আমার বুকটি। এই পাসওয়ান দারোগাকে সারা বোকা বানানোর চেষ্টা করো না। সরে যাও, সরে যাও। ভিতরের ঘর আমি তল্লাশি করবো। সে না হয় তল্লাশি করবে। আরে দারোগা বাবু, ঘর তল্লাশি করার আগে আমার দেহটাকে তল্লাশি করো। সময় বলছি মানে? আরে বাবা, একেবারে প্রাণ খুলে বলছি। সত্যি সত্যি দারোগা লাগো। তোমাকে না আমি ভীষণ 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 ভালোবাসি। এই নাও, এই নাও, গলাটা ভিজিয়ে নাও। আরে বাবা, আসামিকে পরে ধরলেও
পরেও ধরা যাবে। কিন্তু এমন সুযোগ হাত ছাড়া হয়ে গেলে চলো চলো রানী, তোমাকে বুকে নিয়ে লা 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 কি সুন্দরী, তোমার কি রূপ! নাগিনী রূপ। না, না, এ রূপ নয়, এ নাচ নয়, আর তো সেই নাচ কামনার আগুনে শিহরণ জাগানো নাচ। ভয় হচ্ছে বুঝি? নাগিনী বিষাক্ত চোখের গান আমি ভয় হচ্ছে। সুন্দরী, সুন্দরী কাজলের প্রতিহিংসাময়ী কোন নাগিনী রূপ? এই নাগিনীর নাচন দেখে যখন তোমাদের মতো শয়তানগুলোর প্রাণ কেটে উঠবে, তখন তাদের বুকে বিস্তার ঠেলে দেবো আমি। তার আগে আমি তোমাকে তার আগে আমি তোমাকে আমার পিস্তল আমার হাতে কাজল, ভোজনের জীবনটা তোমাদের মতো শয়তানের জন্য শেষ হয়ে গেছে। আইনকে সামনে রেখে তোমরা যখন যা খুশি তাই করে চলেছো। আর তো পারবে না। কাজল, ক্ষমতার আইন দিয়ে ওই শয়তান কল্যাণ গোস্বামী তোমাদের সাথে হাত মিলিয়ে এই কোনো নারীর আর কখনো সর্বনাশ করতে পারবে না। তাই তোমাদের মতো লম্পট অফিসারদের একটা মাত্রই শাস্তি হলো মৃত্যু। আমার সারা জীবনের পাপের হিসাব কি যন্ত্রণা! এইভাবে আমি আর সমস্ত শয়তানদের ঠিক এইভাবে শাস্তি দেব। শাস্তি দেব ওই অমানুষ ভাসুর দজ্জাল বাঘিনীর শাশুড়িকে। প্রস্তুত হও তোমরা। এই কাজল মরে গিয়ে নতুন করে জেগে উঠেছে নাগিনী রূপী নাগিনী কাজল। সে যে আমার এসে প্রতিশোধ নেবে। নাগরিক চম্পর বিস্তর এই হারামজাদা এত বড় সাহস আমার বিরুদ্ধে আদালত হবে। ওই আক্কর ফেরাও থাকাকালীন যেভাবে হোক দেশটাকে আমাকে থামাও। সেই শয়তানের সুযোগ আর তোর জীবন আসবে না। শয়তান প্রহ্লাদ করতে ইতিহাসের শেষ সংকট অর্জিত হওয়ার দিন সমাগত। তাই তোর রক্তে লাগো বঞ্চনার এক নতুন ইতিহাস। সত্যি করে বলো
কে তুমি? ভুলে গেছো, সব ভুলে গেছো শয়তান। তুমি বললেও এই নিপেন ঘোষ তোমায় বলেনি। নিপেন ঘোষ, হ্যাঁ, বন্ধুত্বের মুখোশ পরে যার মেয়ে বউকে খুন করে কিছু আত্মসাৎ করার চেষ্টা করেছিলে, সেই ধর্মটারি নিপেন ঘোষ এখনো বেঁচে আছে। তোমার লাল রক্তে হাত লাগাতে গো। ভজনে সাধনে কররে মন, হরি বল রস। এই হরিভক্ত প্রহ্লাদ গোস্বামীর রক্তে অতরঙ্গনে এই সুযোগের প্রতীক্ষায়িত এই পাগলা ইতিহাসে তোমাকে আমি ছায়ার মতো অনুসরণ করেছি। আজ আজ আর তোমার রেহাই নেই। আমিও তোকে ছাড়বো না রে আরন্তকা। পারলাম না। এত চেষ্টা করে বউ মেয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে পারলাম না। লিপের বন্ধু, তবে জেনে রাখো শয়তান, আমি মরলেও পাপের সাজা একদিন তোমাকে পেতেই হবে। আমাকে পাপের সাজা, আত্মা অতি কবির কেউ পারবে না আমাকে পাপের সাজা। শুধু আমি অর্থ আর আমার এই ক্ষমতার জোরে হবে না মামা। আর বলাই কিচ্ছু হবে না। কি হবে না? আমাদের যা খুশি তাই করা। কেন কি হয়েছে? তো কায়ে একটু আগে ওই নিষিদ্ধ বলিতে বড় বাবু নিশ্চিন্ত ভাবে মার্ডার হয়েছে। মানে ওই বড় বাবু মারা গেছে। শুধু তাই নয়, প্রতিকার কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা মা, আরে মা বলে হা করে দাঁড়িয়ে দেখতোকে। যাও যাও তাড়াতাড়ি কাজল আর প্রতীকের হত্যা লাগাও। ওকে বাবা। মিস্টার পাসওয়ান কি তাহলে এদিকে আক্তার ফেরা, অন্যদিকে কাজল আর প্রতীক যদি এক যায়, আপাতত এই চিন্তা ভাব দিয়ে ওই বেরিয়ে চম্পাকে চম্পাকে আপনার সামনে হাজির করেছি বাবা। হাজির করে কি হবে? প্রস্তাবে আমি কোনোদিন আমি রাজি হব না। চম্পা, বেশ বুঝতে পেরেছি, তবে তাকে ভালোভাবে বাঁচতে দেবে না। তখন সে মরণ কামড় দিয়ে সে মরবে। চম্পা, হ্যাঁ, চম্পা আদালতে দাঁড়িয়ে তোমাদের খণ্ডাবের মুখোশ আমি খুলে দেবো। আমি চিৎকার করে বলবো, জজ সাহেব আপনি বিচার করো, এই দম্পতির আপনি বিচার করো, যারা এক বেদিনে নাটক করে তাকে ভয় করে মুখ বন্ধ করে রেখেছিল। আজ আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। এইসব শয়তানদের আপনি বিচার করুন জজ সাহেব, এদের আপনি কঠিন শাস্তি দিন। শাস্তি কে দেবে চম্পা সুন্দরী? আই ভজনে সাধনে কররে মন, হরি বল রসনা। আগুন এমন ভাবে আমাদের পুরো ঘরে আগুন লাগানো কি? ভজনে সাধনে কররে মন, হরি বল রসনা। আমি বুঝতে পারি এসব তোমারই কাজ, কিন্তু ওই ঘরের মধ্যে আমার বাবা ছোট ভাই ঘুমিয়ে আছে। না না, আমাকে যেতে হবে।
থাকবে না। হ্যাঁ জামাই বাবাজি, বলতে হবে না বাবা, চম্পা ঘরে ঢুকলেই আমি বাইরে থেকে শিকল তুলে দেবো, একসাথে পুরে ছাই হয়ে যাবে ওই মালিক বেদার বেদিনী চম্পা। এই টাকার লোভ দেখিয়েও যখন এই চম্পা ওপর সমস্ত প্রমাণ পাঠ করতে ওদেরকে ঘরের মধ্যে করে একেবারে জলে তাই করে তার আগে তোমাকে আমি শেষ করবো শয়তান প্রহ্লাদ গোস্বামী। আজ রাস্তার হাত থেকে তোমাকে কেউ রেহাই দেবে না। দুদিন ধরে ঘুরেছি, আজ গায়ের মাটিতে ফাঁসিতে দেখতে পেলাম মানিক চাচার ঘরটা তাও করে চলছে। সঙ্গে সঙ্গে আমার বুঝতে অসুবিধা হলো না, এটাই শয়তান শিরোমণির কাজ। আত্মা তাই তোমার সাথে শেষ বোঝাপড়া করতে এসেছে। আর তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। দাদন ভজন করো রে মন হরি বল রসনা ওমকে আমাকে নামে কতদিন কতবার বলেছি, আরে কোন খারাপের এসব আমি একদম পছন্দ করি। আর তাছাড়া জীবনটা যে মহাপাপ। আর শেষ পর্যন্ত তুমি কিনা এই আমার জন্য আত্মারকে তোমার জন্য আমি সব কিছু করতে পারি মামা। ওই শুধু একটা কেন, দরকার হলে আমি 10-20টা লাশ আমি ছেড়ে দেব। তবে ওই পুড়ে লিখে আমি সময়ই পাবে মামা। আরে মামা বলছো, এদিকে আবার ওই মামার মেয়ের সঙ্গে কবে যান, ওদিকে খবর কি এখন বলো? ভালো নয়, তবে তুমি নিশ্চিন্তে থাকো, ওই প্রতিকার কাজলকে আমি হিসেবের খাতা থেকে পুরো বরাবর করে দেব। তবে নামটা আমার বঙ্কিয়া। শয়তান, আমি তোমাদের তুমি আমার কিছুই করতে পারবে না, কিছুই করতে পারবে না। ডাক্তার মারিবে চম্পা সবাই একসঙ্গে শেষ হয়ে গেছে। কবিরকে বস করে আমি উচ্চস্বরে গাইব ভজন সাধন করো রসনা ভজন সাধন করো। এত চেষ্টা করো, আমি বদলা নিতে পারলাম না। পারলাম না। আমি আমার বাপ ভাইকে ওই জ্বলন্ত আগুন থেকে আমি বাঁচাতে পারলাম না। বেঁচে কোনো রকমে প্রাণে বেঁচে গেল চম্পা বহিন, আপনার ভাই, আপনার ভাই হে অবস্থা তোমার কে করলো? শয়তান শয়তান প্রহ্লাদ গোস্বামী। আপনার ভাই কথা বলতে পারছি না, অন্ধকার হয়ে আসছে। কবর আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। বিদায় চম্পা বাগান, বিদায়। কবির কাঁধে পৌঁছায়নি। পৌঁছেছে পেটে পড়ার আগুন লাগার সংবাদ। চম্পা,
সামনে দাঁড়াতে চেয়েছি, সেই অপরাধে কি বলছো চম্পা? সত্যি আমি তাই বলছি বলি, শয়তান আমার বাপ ভাইকে পুড়িয়ে মেরেছে, আপনাকে ওরা খুন করেছে। হাবিলদার, অ্যাম্বুলেন্সকে খবর পাঠাও, তাড়াতাড়ি চম্পাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না, তারা দরকার হবে না। চম্পা, চম্পা, সেদিন তোমাকে যে কথাটা বলতে পারিনি, আসে বলছে চম্পা, সব পরে শুনবো চম্পা, সব পরে শুনবো। তুমি হারিয়ে গেলে যে আমার জীবনের সব কিছু হারিয়ে যাবে চম্পা। চলো চম্পা, আগে হাসপাতালে চলো। হাসপাতালে নয়, হাসপাতালে নয়, আমাকে আমাকে আমি তোমাকে বলে যাই, তোমার আমার ভালোবাসা নষ্ট করে আমার এই দেহটাকে কলঙ্কিত করেছে। সেই বললাম গোস্বামীকে তুমি ক্ষমা চম্পা, চম্পা, মৃত্যুর আগে চম্পা কি বলে গেল? আমার জন্মদাতা বাবা আমার চম্পাকে। ডাক্তারের মুখে কথাটা শুনে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। না, ওই শয়তানটাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। তাই তোমার মৃতদেহ ছুঁয়ে আমি আজ প্রতিজ্ঞা করছি চম্পা, যার চক্রান্তে ভেঙে গেল আমাদের ঘর বাজারের স্বপ্ন, তাকে এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামী কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না, কোনোদিনও না। আমি তোমাকে কথা দিলাম চম্পা, আমি তোমাকে কথা দিলাম। বরবাদ করে দেব এই পাপের ব্যবসা, আমি বরবাদ করে দেব, ভেঙে গুড়িয়ে দেবো সারা শয়তান যেন ওদের সাত মহল্লায় না। কিন্তু কে সে এই পাপ ব্যবসার সঙ্গে জড়িত? অঙ্কেশ ঘোষাল আর মিস্টার পাসওয়ানকে ফোন করলো কে? আমি, হ্যাঁ আমি ওদের হত্যা করেছি। আরো একজনের সাথে আমার হিসাবের বোঝাপড়া বাড়ে। সেই হিসাবটা তোমার নয় কাজল, সেই হিসাব আমার। হ্যাঁ আমার। এতদিন আমি বুঝতে পেরেছি এই পাপ ব্যবসার নায়ক ওই শালা প্রহ্লাদ গোস্বামী। আমার যেন মনে হচ্ছে কাজল ওই শয়তান লম্পটটার জন্যই হয়তো আমার মাকে। তাই বলছি কাজল, আর আমি তোমাকে খুনের রক্তে হাত লাগাতে দেব না। কেন কেন দেবে না পতি? জানি না, আমি আর কিছু জানি না কাজল, এছাড়া আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। আমি কিচ্ছু বলতে পারবো না। প্রতীকের শক্ত মনটা যে কেন আজ এত দুর্বল হয়ে গেছে তা সে নিজেই জানে না। বারবার শুধু মনে হচ্ছে, কি মনে হয় পতি? এরূপে নয়, তোমাকে দেখতে চাই আমি। আমিও তো এই রূপে সাজতে চাইনি পতি। ওরা ওই সব শয়তানরা আমাকে এই সাজাতে বাধ্য করেছে। কাজলও তো আর 10টা মেয়ের মতো পর সংসার নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্নকে ওরা ভেঙে দিয়েছে। না, ভাগেনি কাজল, ভাগেনি। তোমার কিছুই হারায়নি। আবার আমি সব নতুন করে ফিরে পাবে বন্ধু। ফিরে পাবো? হ্যাঁ, তোমার ক্ষতস্থানে ভালোবাসার প্রলেপ দিয়ে, চোখের জলে সব কলঙ্ক মুছে দিয়ে
আমি তোমাকে তুমি আমাকে আমি তোমাকে আমি তোমাকে আলে আর আলো দিয়ে তোমার খুশি প্রেমকে নতুন করে মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা এই যে প্রতীক, আমি তোমাদের মিস্টার পাসওয়ান আর ব্যোমকেশের হত্যাকারী যে তোমরা, তা আমার বুঝতে অসুবিধা হয়নি। তাই বলছি, এইভাবে আইনকে নিজের হাতে তুলে না নিয়ে আইন কিসের আইন? কোথায় আইন? ওই আইনের কথাটা সারা আমাদের সামনে বলবেন না অফিসার। এদেশে আইন যদি থাকতো তাহলে আপনাকে এভাবে খুন হতে হতো না, চম্পা বহিনকে এভাবে পুড়ে মরতে হতো না। আইন যদি থাকতো তাহলে ঘরের বউকে এইভাবে সংসার ছেড়ে আজকে কামনার আগুনে দগ্ধ হতে হতো না। তাই ওই মিথ্যে আইনের দোহাই দিয়ে কাজল আর প্রতীককে আপনারা দমিয়ে রাখতে পারবেন না অফিসার। মিসেস রায়চৌধুরী, ওই পরিচয়টা তো কবেই পড়ে গেছে। সামনে যাকে দেখছেন সে আপনারই বাবার পাপের জ্বলন্ত সাক্ষী, সে দর্শিতা। তাই বলছি, যান আপনার আইন আর ক্ষমতা নিয়ে আগে ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীকে শাস্তি দিন। হ্যাঁ, শাস্তি আমি তাকে দেব। আজ তোমাদের এখানে এসে আমি আরো একটা নতুন ক্লু খুঁজে পেলাম। রাঙাবতীর জীবনের জন্য ওই শয়তান প্রহ্লাদ গোস্বামী দায়ী। এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামী আজ আর চুপ করে থাকবে না, ভেঙে গুড়িয়ে দেবে তাদের পাপের আঁকড়া। প্রতিটা নারী এবং অন্ধকার গলি থেকে উদ্ধার করবে ওই বিক্রি হওয়া অসহায় নারীদের। তারপর ওই শয়তানদের হাতে হাত করা লাগিয়ে টানতে টানতে নিয়ে যাবে ওই আদালতের কাঠগড়ায়। প্রতি জিন্দা থাকতে তা তুমি পারবে না অফিসার। আদালতে গেলে আইনের হাত থেকে সারা টাকার জোরে বেকসুর খালাস পেয়ে যাবে, কিন্তু প্রতীক জিন্দা থাকতে তা তুমি কিছুতেই পারবে না অফিসার। হিসাব চুকাতে বাধা দিও না কাজল, বাধা দিও না। মায়ের জীবনের বদলা নিয়ে আমার জন্মের ঠিকানা খুঁজে পেতে আজ আমার মাথায় আগুন চলে গেছে। যদি হিসাব আদায় করে খুঁজে পাই আমার জন্মের পরিচয়, তাহলে আমি তোমার কাছে আবার ফিরে আসবো বন্ধু, তোমার কাছে আবার ফিরে আসবো। কিন্তু ওই শয়তানটার হিসাব তো আমার কাছেও আছে। যে আমার স্বামীকে খুন করেছে, কেড়ে নিয়েছে আমার নারীর ইজ্জত। দাঁড়াও দাঁড়াও প্রতীক, দাঁড়াও, তোমার সঙ্গে আমিও যাব। ওই শয়তান প্রস্তুত হও, প্রস্তুত হও শয়তান প্রহ্লাদ গোস্বামী, তুমি প্রস্তুত হও। বোঝাপড়াটা আমিও করতে চাই। ওই উপর মোহরের সাহায্যে আমি রাতারাতি বদলে ট্রান্সফারের ব্যবস্থা। সাহেবের কথা অনুযায়ী বদলির তারিখটা আজই। যাক, আমি এখন নিশ্চিন্ত। এবার কাজল আর প্রতীককে শেষ করে এই সূর্যকান্ত রায়চৌধুরীর সঙ্গে আমাকে শেষ বোঝাপড়া করতেই হবে। কারণ বলছি একেবারে ধরে এভাবে আমাদের ধরে এনেছে কেন? আমাদের তো সব নিয়েছে শয়তান, আর কি চাও তুমি? আমি চাই আমার
চলার পথটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে শুধু তাই নয়, টানলেই মাথা আসবে। অর্থাৎ স্বপ্নময় খোঁজ তোলার আগে সেই আমার এই পাতা পাতে জালে একেবারে ধরা পড়ে যাবে। আর তারপর তোমাদের সবাইকে সারা খতম করে বাবুই লাইনটা বিলকুল সাফ করবে। এ আশা তোমাদের কোনোদিন পূর্ণ হবে না শয়তানের দল। আমার স্বপ্ন যখন জানতে পারবে তার মা বাবাকে তোমরা ধরে এনেছো, তখন সেও তোমাদের ক্ষমা করবে না। ক্ষমা তো আমিও তাকে করবো না। শ্যামলাল, খতম করেন মানে যাও, আপাতত এদের দুজনকে ওই আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে বন্দি করে রাখো। ঠিক আছে। চল, চল। যাচ্ছি। তবে মনে রেখো, এই দিন তোমাদের বেশি দিন নয়। তোমারে বলিবে যে অচিরে আসিছে সে, অচিরে আসিছে সে আমার বিপদ করবে। এই নাগিনী কাজল, তোর আগে আমি তাকে। বিচার গোস্বামী, আরে জামাই বাবা দিদি, আরে এসো এসো এসো। আমি তোমার জন্য অপেক্ষা। বনিতা রেখে বলুন আমার বাবা মা কোথায়? তোমার বাবা মা? আরে আমি কি করে জানবো তারা কোথায় আছে? আপনি যা তাদের খবর কেউ জানে না। আমি বিশ্বসূত্রে জানতে পেরেছি আপনার লোক তাদের এখানে ধরে এনেছে। এখনো বলুন তারা কোথায়, নইলে কি কি করবে? আপনার সমস্ত পাপ ব্যবসার ইতিহাস আমি প্রমাণ করে দেবো। তোমার বোধ হয় ধরা নেই স্বপ্নময়। আমার পিছনে ফোঁস করলে ওদের কি আমি কাউকে রেহাই দিই না। আমি শত্রু মুক্ত হতে তোমার বাবা মার সঙ্গেও তোমাকে আমি আমার সঙ্গে খুন করার চেষ্টা করলে তোমাকে আমি খুন করতে দ্বিধা করবো না। বুঝেনি? ফেলে দাও, ফেলো পিস্তল। বুঝলি তুমি 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 ভুল আমার ভেঙে গেছে। ভুল আমার ভেঙে গেছে বাবা। আমার ক্ষমা করে দাও। কুহেলি আড়ালে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। কোহেলি আড়াল দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। চিনতে পারছি তোমার আসল রূপ। ছি, 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 ছি। তোমাকে বাবা বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগছে। আজ আজ আমার হাত থেকে তোমার রক্ষা নাই বাবা। আমাকে আমাকে তুই ক্ষমা করে দেবা। যে ভুল আমি করেছি তার জন্য আমি অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে দে বা তুই আমার সবাইকে আমি ভুল করে মিস্টার গোস্বামী আমার বর্ণনা করার চেষ্টা করবেন না। You are under arrest. তুমি না মানে আপনি কোর্টের অর্ডার মতো সাহেবের অনুযায়ী আমি 24 ঘন্টা আমি টাইম পেয়েছি আপনাদের মতো কালপিটকে ধরার জন্য। আসুন আসুন সামনে বাবু চলে আসুন। পারবে না, সুযোগ যখন এসেছে তখন আমাকে পালাতেই হবে। সে সুযোগ তোমার দিবে না, আসবে না শয়তান বলল করবে। তখন আমি বলেই তো শয়তান। নাগিনী কাজলও এসেছে। মজা করার মধ্যে। আমি আর শুধু একা হাতে আসিনি। এই দেখো তোমাকে বাঁচিয়ে রাখলে জন্ম নেবে আমার মতো হাজার হাজার কোটি। তাই তো বলছি, ভালো ভালো কে আমার মা, কে আমার মা, বলো বলো। আমি জানি প্রতীক তোমার পিতৃ পরিচয় কি। বাধা দেবেন না মানে বাধা দেবেন না। আপনার হুকুমে আমি তো অনেক অনেক পাপ করেছি। তাই পুলিশের গুলিতে মরে যাওয়ার আগে আমাকে
আমাকে একটা পুণ্যের কাজ করে যেতে দিন মালিক। শ্যামলা প্রতিকা, তুমি বেতন বানাও প্রতীক, তুমি বেতন বানাও। তোমার বৃত্তি পরিচয় আছে। এই প্রহ্লাদ গোস্বামী হলো তোমার জন্মদাতা পিতা। আমি আর কথা বলতে পারছি না। আজ আমি কি শুনলাম? যে শয়তান আমার মাকে খুন করেছে সেই শয়তানই আমার জন্মদাতা। কিন্তু না, আমার মাকে তুমি যখন মেরেছ, তোমাকে আমি আর বাঁচিয়ে রাখবো না শয়তান। তোমাকে আইনকে নিজের হাতে তুলে নেন মিস্টার। তাই তাই আমিও তোমাদের ক্ষমা করবো না। আইনকে ওরা নিজের হাতে তুলে নিয়েছিল স্যার। তাই ভালোই হয়েছে। তিনি তো কলঙ্কিত জীবন নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের ভাইয়ের হাতে আয় প্রতীক আমার আমি ওর মার থেকে বিয়ে করে দেহ ব্যবসায় মিস্টার গোস্বামী, তোমার সঙ্গে আমিও যাচ্ছি প্রদীপ। তোমার সঙ্গে আমিও যাচ্ছি প্রদীপ। আর এই সমাজের সমস্ত শ্বশুর শাশুড়িদের মৃত্যুর সময় বলে যাচ্ছি। অভাগিনী বধূ কেঁদেছে শুধু মৃত্যু স্বার্থের কারণ। বুকের রক্তে শেষ হলো তার নাগিনের